আসমানি নওয়ান কি রিয়াকশন দেবেন বুঝতে পারছেন না। শিমুর মা সন্ধ্যাকে দেখেই বলেছিল তাদের বাসায় শিমুকে পড়াতে আসে একজন, তার সাথে সন্ধ্যার চেহারার খুব মিল, কিন্তু তিনি পাত্তা দেয়নি। একই রকম মানুষ হয় না, কিন্তু সামনাসামনি দেখে তার নিজেরই এখন ভেতরটা কেমন যেন করে উঠল। দেখে তো মনে হয় সন্ধ্যা আর ছেলেটা একই মায়ের পেটের, কিন্তু এটা কিভাবে সম্ভব? সন্ধ্যাকে দৌড়ে আসতে দেখছে সৌম্য, দেখেছে তার বোনের বিধ্বস্ত মুখখানা নিয়ে তার বুকে শান্তি খুঁজতে ঝাঁপিয়ে পড়েছে। সৌম্যের চোখ জোড়া ঝাপসা হয়, শরীর কাঁপছে তার। তার বনুকে পেয়েছে সে। কাপা দুই হাত তুলে সন্ধ্যার পিঠে রাখল, ভাঙা গলায় ডাকে, বনু। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্য ঢোক গেলে সন্ধ্যা নিজেকে সামলে মাথা উঁচু করে সৌম্যের দিকে তাকায়। সৌম্য সন্ধ্যার দু গালে হাত রেখে বলে, কেমন আছিস বনু? সন্ধ্যা ঠোঁট উল্টিয়ে দুই দিকে মাথা নেড়ে বোঝায় সে ভালো নেই। এরপর হাত দিয়ে বোঝায়, তোমায় খুব মনে পড়তো ভাইয়া। সৌম্য তার ঝাপসা চোখ জোড়া কয়েকবার পলক ঝাপটে স্বাভাবিক করে নেয়। এরপর দুই হাতে সন্ধ্যার মুখটা মুছে দিয়ে মৃদু স্বরে বলে, এই তো চলে এসেছি আমি, এবার তোকে আমার সাথে নিয়ে যাব, প্রমিস। সন্ধ্যা মলিন মুখে তার ভাইয়ের দিকে চেয়ে থাকে। আবারও ও হাত দিয়ে বোঝায়, তুমি আমার কাছে এতদিন আসোনি কেন ভাইয়া? সৌম্য ধরা গলায় বলে, কেউ আমাকে তোর খোঁজ দেয়নি বনু। আমি অনেক খুঁজেছি তোকে। বাবা বলেছিল তোকে নাকি বেঁচে দিয়েছে, আর সায়ন বলেছিল বিয়ে হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তুই ঠিক আছিস বনু? এখানে তোকে সবাই মারে তাই না? সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সৌম্য ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে আবারও তার বোনের গাল মুছে দিয়ে বলে, কাঁদিস না বনু, আর কেউ তোকে কিচ্ছু বলতে পারবে না। সন্ধ্যা ডান হাত তুলে তার ভাইয়ের গাল ছুঁয়ে দেয়, ভেজা চোখে মৃদু হাসে। সৌম্য নিজেও বোনের হাসিতে একটুখানি হাসে। এদিকে সন্ধ্যা আর সৌম্যর কথোপকথনে পুরো বাড়ির লোক বিস্ময় চোখে চেয়ে আছে। আকাশ একবার সৌম্যের দিকে তাকায়, আরেকবার পিঠ ফিরিয়ে থাকা সন্ধ্যার দিকে তাকায়। সৌম্য সন্ধ্যার ভাই? সন্ধ্যা তার ভাইকে কতটা ভালোবাসে এই আন্দাজ আকাশ একটু হলেও করতে পারে। বেশ কয়েকবার সে দেখেছে সৌম্যের বলা, তোকে সবাই মারে, বাক্যটি শুনে আকাশ ঢোক গেল। তার মনে পড়ল সন্ধ্যাকে সে প্রথম দিন থাপ্পড় মেরেছিল। সে তো জানতো না মেয়েটি কথা বলতে পারে না। সে ভেবেছিল মেয়েটি ভালো নয়, এজন্যই তার কথার উত্তরও ও দিচ্ছে না। হঠাৎ হঠাৎ রাগে কি করে নিজেই বুঝতে পারে না সে। সন্ধ্যাকে সে নিজ জীবনে চায় না এটা সত্য, তবে সন্ধ্যাকে ভালো মেয়ে হিসাবে চেনার পর সেই প্রথম থাপ্পড় মারার জন্য নিজের কাছে নিজেকেই এখন অপরাধী লাগে। কিন্তু সরি বলার স্বভাব নেই তার, এই জন্যই এতদিনে বলতে পারেনি। তবে আজ সৌম্যর কথায় আবারও পুরানো অপরাধ বোধ জাগলো। সৌম্য মাথা তুলে সামনে তাকালে হঠাৎই আকাশকে দেখে বিস্ময় চোখে তাকায়। আকাশ আর সৌম্যের চোখাচোখি হয়। সৌম্যর বিস্ময় মনে প্রশ্ন জাগে, আকাশ এখানে কেন? এটা কি আকাশের বাড়ি? তার বোন এখানে কেন? তবে কি আকাশের সাথে তার বোন? কথাটা মাথায় আসতেই সৌম্য আগের চেয়েও বিস্ময় চোখে তাকায়। আকাশ তাদের ভার্সিটিতে খুবই চেনা একটা মুখ, যাকে নিয়ে বেশিরভাগ সময়ই কোনো না কোনোভাবে কোনো বিষয় নিয়ে কথা হয়। আর সেখানে থেকে কানে কানে সৌম্য একবার শুনেছিল আকাশ বিয়ে করেছে, কিন্তু বউ মানে না। সৌম্য এখনো ভার্সিটিতে গিয়ে কারোর সাথে বসে গল্প করেনি, করলে হয়তো আরো কিছু জানতো। সে ওপর থেকে এটুকুই জেনেছিল কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাড়াচাড়া করতে সৌম্য পছন্দ করে না। সৌম্য ঢোক গিলল, এরপর সন্ধ্যার হাত ধরে আকাশের সামনে গিয়ে দাঁড়ায়। অতঃপর বলে, আপনার সাথে আমার বোনের বিয়ে হয়েছে আকাশ ভাইয়া? আকাশ সৌম্যের পাশে দাঁড়ানো সন্ধ্যার পানে তাকালো। সন্ধ্যার মাথা নিচু। তার ভাইয়ের কথায় সে ভীষণ অবাক হয়। আকাশকে তার ভাই কিভাবে চেনে? প্রশ্নটি মাথায় আসলেও সন্ধ্যা মাথা তুলল না। সৌম্যের মনে পড়ে তার কাছে প্রথম দিন পাঠানো ভিডিওটির কথা,
যেখানে তার বোনকে কেউ সর্বাধিক দিয়ে, সর্বশক্তি দিয়ে থাপ্পড় দিয়েছিল, আর তার বোন হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল, অসহায় হয়ে কাঁদছিল। সৌম্যের নিঃশ্বাস ভারী হলো কথাগুলো ভেবে। আকাশের উদ্দেশ্যে আবারও বলে, কিছু বলছেন না কেন ভাইয়া? আকাশ দৃষ্টি ঘুরিয়ে সৌম্যের দিকে চেয়ে ছোট করে বলে, হয়েছে। সৌম্য সাথে সাথেই প্রশ্ন করে, আমার বোনকে কে মেরেছিল? আকাশ অবাক হয়। সন্ধ্যাকে সে প্রথম রাতে একটি থাপ্পড় মেরেছিল, এরপর আর থাপ্পড় মারেনি। কিন্তু এই কথা সৌম্য কিভাবে জানলো? আকাশ বুঝল না, তবে খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, আমি মেরেছিলাম। কথাটি শুনতেই সৌম্য যেমন অবাক হয়, তেমনি প্রচন্ড রাগ হয়। সন্ধ্যার হাত ছেড়ে দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়, আর একটু এগিয়ে এসে আকাশের চোখে চোখ রেখে রাগান্বিত স্বরে বলে, আপনার সাহস কি করে হয় আমার বোনের গায়ে হাত তোলার? সৌম্যের ব্যবহার আকাশের একটুও ভালো লাগলো না, তার আত্মসম্মানে লাগলো। যেখানে তার সাথে দেখা হলে সৌম্যরা তাকে সালাম না দিলে এটা তাদের অপরাধ হিসাবে গণ্য হতো, আর আজ সেই সৌম্য তার সাথে উঁচু গলায় কথা বলছে। সে অনুতপ্ত ছিল সন্ধ্যাকে একটি থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু সৌম্যের এইরকম ব্যবহারে আবারও হঠাৎই মাথাটা গরম হয়ে যায়। ডান হাতে সৌম্যের কাঁধে ধাক্কা দিয়ে রেগে বলে, সৌম্য, গলা নামিয়ে কথা বলো। ভুলে যাবে না আমি তোমার ভার্সিটির বড় ভাই। ধাক্কা খেয়ে সৌম্য দুই পা পিছিয়ে যায়। রাগের মাত্রা আরো বাড়ল। ভুলে যায়নি আকাশ, তার ভার্সিটির বড় ভাই। সে তো তার বাবাকেই কথা শোনাতে ছাড় দিত না তার বোনের জন্য, আর এখানে আকাশ বাইরের একটা বড় ভাই, সে ছাড় দেবে? কোনো প্রশ্নই আসে না। সৌম্য এগিয়ে এসে দুই হাতে আকাশের পাঞ্জাবির কলার ধরে শক্ত কণ্ঠে বলে, আর আপনি ভুলে যাবেন না আমি সন্ধ্যার বড় ভাই। আকাশের চোখে মুখে ক্রোধ জমা হয়। সৌম্যের শার্টের কলার ধরে শক্ত করে বলে, কাজটা ঠিক করলে না সৌম্য? সৌম্য রাগান্বিত স্বরে বলে, ঠিক বেঠিক আমি জানি মিস্টার আকাশ। কথাটা বলে হঠাৎই আকাশের গাল বরাবর একটা ঘুষি মেরে দেয়। আকাশের মুখ ডান দিকে হেলে যায়, রাগে শরীর কাঁপছে তার। বাড়ির সকলে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আসে। সন্ধ্যা চোখ বড় বড় করে চেয়ে আসে, কি হচ্ছে এইসব? শিমুর মাথা ঘুরছে। আর তার স্যার, সন্ধ্যার ভাই, তারপর আবার আকাশকে মারলো। শিমুর মা বাকহীন হয়ে চেয়ে আসে। আসমানি নওয়ান একবার তার ছেলের দিকে তাকায়, আরেকবার সৌম্যের দিকে তাকায়। দ্রুত পায়ে এগিয়ে আসেন তিনি। সন্ধ্যাকে এগোতে দেখে থেমে গেলেন তিনি। সন্ধ্যা তার ভাইকে ঠেলে সরায় আকাশের থেকে। আকাশ সৌম্যের দিকে তেড়ে যায়। সৌম্যকে ঘুষি মারার জন্য হাত ওঠালে সন্ধ্যা দ্রুত সামনের দিকে ফিরে আকাশের বুকে দুই হাত দিয়ে ধাক্কা দেয়। এরপর দু হাত জমা করে অনুরোধ করে যেন তার ভাইকে না মারে। আকাশ শীতল দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সৌম্য রাগান্বিত স্বরে বলে, বনু তুই সর। এই লোকটার বাইরে ভালো সেজে থাকে, আর ঘরে অসহায় একটা মেয়েকে মারধর করে। আকাশ ক্রোধান্বিত চোখে তাকায় সৌম্যের দিকে। দৃষ্টি নামিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখল মেয়েটি এখনো তার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ সন্ধ্যার দিকে চেয়েই তার মুষ্টিবদ্ধ হাতটা নামিয়ে নেয়। মৃদু স্বরে বলে, তোমার ভাইকে থামতে বলো সন্ধ্যা। আমি রেগে যাচ্ছি, আমি ওকে ধরলে তোমার ভাইকে বাঁচাতে পারবে না। আকাশের কথাগুলো না ছিল রাগ, না ছিল ক্রোধ, যেন কাউকে বুঝিয়ে বলছে। সন্ধ্যার চোখ থেকে টুপ টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। দ্রুত উল্টো ঘুরে সৌম্যের দিকে তাকায়। দুই হাতে সৌম্যের গাল ধরে তার দিকে ফেরায়, ইশারায় বোঝায়, উনি ভালো মানুষ ভাইয়া, তুমি প্লিজ রাগ করো না, আমাকে তোমার সাথে নিয়ে চলো প্লিজ। সৌম্য সন্ধ্যার প্রতিটি মনোভাব খুব নিখুঁতভাবে বুঝতে পারে। আকাশের বুঝতে কষ্ট হলে ও বুঝল। অবাক হলো তাকে ভালো বলায়। সৌম্য আকাশের দিকে চেয়ে বলে, ভালো মানুষেরা কখনো মেয়েদের গায়ে হাত তোলে না বুঝলি বনু, আর তারা বিয়ে করে বউকে না মানার জিকিরও করে না। আকাশ সৌম্যের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সৌম্যের চোখে মুখে এখনো রাগ। আকাশের দু হাত নিষ্ফিস করছে,
কিন্তু সে মানছে না কেন সৌম্যকে? সন্ধ্যা নিষেধ করলো বলে? এই মেয়েটা মাত্রই কয়েকদিন, তার জীবনের সমীকরণটাই যেন পাল্টে দিয়েছে। নিজের এইসব হ্যাবিট নিজের বহন করতেই অসহ্য লাগছে। সন্ধ্যা তার ভাইকে বোঝায়, সে সব বুঝিয়ে বলছে। এরপর সন্ধ্যা সৌম্যর থেকে ফোনটা নিয়ে লিখতে শুরু করে। প্রায় মিনিট 4 কিছু লিখলো। সবাই চুপ থাকলো, কেউ কিচ্ছু বলল না। সন্ধ্যার লেখা শেষ হলে সে তার ভাইয়ের সামনে ফোনটা ধরে। যেখানে লেখা, ভাইয়া, আকাশ নওয়ানকে তার মা আমার সাথে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছিল। তিনি বিয়ে করতে চাননি, এই জন্য আমাকে মানতে পারছিলেন না। আর উনি জানতেন না আমি কথা বলতে পারি না। উনি আমাকে প্রশ্ন করেছিল, কথা বলতে পারি না তো? আমার ভয় পাচ্ছিলাম বলে হঠাৎই ইশারায় দেখাতে পারছিলাম না। তাছাড়া উনি কেন যেন আমাকে লোভী ভাবতেন। সব মিলিয়ে রেগে মেগে আমাকে মেরেছিল। এরপর আর মারেনি। উনি আমাকে অনেকবার সাহায্য করেছিল ভাইয়া। তুমি ওনাকে কথা শুনিও না, মেরো না। তাছাড়া তুমি ভাবো, আমাকে যদি একটি বোবা কালো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো না জেনে, তবে তার রিয়াকশন কেমন হবে? তবুও উনি আমাকে অনেক সাহায্য করেছে। আমি অনেকবার বিপদে পড়েছি, উনি আমাকে বিপদে ফেলে চলে যাননি। তুমি আর ঝামেলা করো না ভাইয়া, আমাকে তোমার সাথে নিয়ে চলো প্লিজ সৌম্য ভাইয়া। লেখাগুলো পড়ে সৌম্য নির্বাক হয়ে চেয়ে থাকে সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখের কোণে পানি। তার বোন উদার, সে জানে, কিন্তু মিথ্যা বলে না এটাও জানে। আকাশের সাথে জোর করে বিয়ে দিয়েছে, আর তার বাবা মাই বা কি স্বার্থে বিয়ে দিল? সৌম্য আকাশের দিকে তাকালে দেখলো আকাশ ভুরু কুঁচকে তার দিকেই চেয়ে আছে। সৌম্য ঢোক গিলল। এরপর সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, নিয়ে যাব বোনু, আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না। আসমানি নওয়ান পাশ থেকে প্রশ্ন করে, তুমি সন্ধ্যার আপন ভাই? সৌম্য আসমানি নওয়ানকে উত্তর করে, জি। কেন? আসমানি নওয়ান একটু চুপ থেকে বলে, আমি জানি তুমি সন্ধ্যার সৎ ভাই। সন্ধ্যাকে এইখান থেকে কোথাও নিয়ে যাইতে পারবা না। সৌম্য শিমু আর শিমুর মাকে দেখেছে, একটু অবাক হলেও বুঝেছে এদের আত্মীয়। আর আসমানি নওয়ানকে দেখে বুঝেছে ভদ্র মহিলা আকাশের মা হবেন। তাছাড়া আর কেউ তো নেই। অবাক হয়ে বলে, কেন পারবো না? আকাশ ভাইয়া তো আমার বোনকে স্ত্রী হিসেবে মানে না। আসমানি নওয়ান বলেন, কারণ সন্ধ্যারে আমি তোমার নিমক-হারাম বাপের থেকে কিনে আনছি, 15 লক্ষ টাকা দিয়া গুনতে আসছি। আসমানি নওয়ান বলেন, কারণ সন্ধ্যারে আমি তোমার নিমক-হারাম বাপের থেকে কিনে আনছি, 15 লাখ টাকা গুনে দিয়ে আসছি। সেইখান থেকে তুমি ভাগ পাও নাই বলে আবার আমার জান্নাতরে নিয়ে যাইতে আসছো? এত অত্যাচার কইরাও শান্তি হয় নাই তোমাগো? আসমানি নওয়ানের কথাগুলো শুনে সকলের মনে হলো এখানে যেন মাত্রই বোম ব্লাস্ট হয়েছে। আকাশ সবচেয়ে বেশি অবাক হলো। তার বিয়ের পরপর সে 15 লাখ টাকা উধাও দেখে। তার মাকে জিজ্ঞাসা করলে তিনি অনেক রিয়াক্ট করে। আর এইদিকে তিনি ওই টাকাগুলো দিয়ে সন্ধ্যাকে কিনে এনেছে। সন্ধ্যা সৌম্য দুজনেই হতবাক হয়ে চেয়ে আছে আসমানি নওয়ানের দিকে। আসমানি নওয়ান সন্ধ্যার দিকে তাকালো। মেয়েটিকে তিনি জানাতে চাননি, যতই হোক জন্মদাতা বাপ সে। সন্ধ্যা কষ্ট পাবে, কিন্তু আজ আবার সেই নরকে তার জান্নাতকে যেতে হবে শুনে নিজেকে সামলাতে পারলেন না। সৌম্য ঢোক গিলে বলে, কি বাজে কথা বলছেন? আমি এসব ব্যাপারে কিছুই জানি না। সন্ধ্যা ডান হাতে সৌম্যের শার্টটা খামচে ধরল, মাথা উঁচু করে সৌম্যের দিকে তাকায়। চোখ জোড়া ছলছল করে ওঠে। সৌম্য বাঁ হাতে তার বোনকে নিজের সাথে আগলে নেয়, ডান হাত সন্ধ্যার গালে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বনু বিশ্বাস কর, আমি এসব কিচ্ছু জানতাম না। আমি তোকে পাগলের মতো খুঁজেছি, বাবাকে নিয়ম করে কল করতাম একটা বারও তোর খোঁজ পাওয়ার জন্য। স্বার্থপর বাপটা মুখ থেকে একটা বারও একটা শব্দও বের করেনি। আমি অনেক কষ্ট করে তোকে খুঁজে পেয়েছি বনু। তুই আমাকে অবিশ্বাস করলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? সন্ধ্যা হঠাৎই তার ভাইয়ের গায়ের জোরে ধাক্কা দেয়। সৌম্য অবাক হয়ে তাকায়, চোখ জোড়া ভরে ওঠে, থেমে থেমে ডাকে, বনু।
সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সৌম্যের ওপর তার খুব রাগ হয়। তার ভাই কি পাগল? সন্ধ্যা তার ভাইকে অবিশ্বাস করবে? এটাও সম্ভব? সৌম্য তার ব্যাপারে এমন চিন্তা কি করে করে যে সন্ধ্যা তার ভাইকে ভুল বুঝবে? তার তো এটা ভেবে খারাপ লাগছে, তার নিজের বাবা তাকে কিভাবে বেঁচে দিয়েছে। সন্ধ্যা দুই হাতে চোখ মুছে ইশারায় বোঝায়, আমি তোমাকে অবিশ্বাস করছি। এটা তুমি কিভাবে ভাবো ভাইয়া? তুমিও আমায় পর ভাবো সৌম্য ভাইয়া, আমাকে একটুও বোঝো না। সন্ধ্যার কথাগুলো এবার সবাই সেভাবে বুঝলো না। আকাশ বোধহয় একটু একটু বুঝলো, কিন্তু সৌম্য পুরোপুরি বুঝেছে। অসহায় চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যার সামনে এগিয়ে গিয়ে সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, সরি বনু, আমি টেনশনে ভুলভাল বলে ফেলেছি, তোকে ভুল বুঝিনি আমি। সৌম্যর কথা শুনে সবাই অবাক হয়। এইবার হয়তো সন্ধ্যার ইশারায় বোঝানো কথাগুলো বুঝেছে। এদের ভাই বোনের এমন আবেগঘন কথোপকথনে প্রত্যেকে অবাক না হয়ে পারে না। সন্ধ্যা ইশারায় বলে, আমাকে তোমার কাছে নিয়ে যাও ভাইয়া প্লিজ। সৌম্য সন্ধ্যার চোখে পানি মুছে দিয়ে বলে, অবশ্যই নিয়ে যাব বনু। এরপর বিড়বিড় করলো, এমন জানোয়ার বাপ কাউকে দিও না আল্লাহ। আসমানি নওয়ান ঝাপসা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আসে। মনে প্রশ্ন জাগে, সন্ধ্যা আর এই ছেলেটা সত্যি একে অপরেরকে এতটা মহব্বত করে? সৌম্য আসমানি নওয়ানের দিকে চেয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেব, তবেই আমার বোনকে এখান থেকে নিয়ে যাব। আসমানি নওয়ান সন্ধ্যার পাশে দাঁড়িয়ে বলে, তুই সত্যি আমাকে রেখে যেতে চাস জান্নাত? শিমুর মা অপার পাশ থেকে বলে, আমাদের থেকে দূরে যাস না জান্নাত, ওরা তোকে একটুও শান্তি দেয় না, অমন নরকে কেন যেতে চাইছিস? সন্ধ্যা এবার আসমানি নওয়ানের দিকে তাকায়, আরেকবার শিমুর মায়ের দিকে তাকায়, ইশারায় বোঝায় তার ভাই তাকে খুব ভালোবাসে, একটু অত্যাচার করে না। সৌম্য অবাক হয় দুজন মহিলার মুখে জান্নাত নামটা শুনে। এই নামে তো তার মা তার বনুকে ডাকতো। তার মায়ের সাথে কি কোনো কানেকশন আছে এদের? সৌম্য কিছু বলতে গিয়েও এই ভাবনা চেপে রাখলো। সে কিছু জানতে চায় না, সে শুধু তার বনুকে এখান থেকে নিয়ে তার কাছে রাখতে চায়। আকাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এদের ব্যাপার স্যাপার অনেকটা বুঝেছে। সৌম্যকে সে অনেক বছর আগে থেকেই চেনে। সৌম্যর কথা শুনে এটাও বুঝলো এদের বাবা সুবিধার নয়, কোনোভাবে এদের দুজনকে এদের বাবাই আলাদা করেছে। তার মায়ের কথাতে স্পষ্ট সে সৌম্যকে চিনত না। সে এই অনুভূতি থেকে বের হতে চায়। তাছাড়া এদের ভাই বোনকে আলাদা করার জন্য মনেই হয় না, যেখানে দুজন দুজনের সাথে থাকতে চায়। হঠাৎই রাগ উঠলেও সেই রাগ পড়তে আকাশের সময় লাগে না। যেমন এখন সে রেগে নেই। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলে, সৌম্য, তোমার বোনকে নিয়ে যাও, তবে টাকাটা ফেরত দিতে হবে না। আকাশের কথা শুনে আসমানি নওয়ান বিস্ময় দৃষ্টিতে তাকায় ছেলের পানে। সন্ধ্যাও অবাক হয়। সৌম্য অপরাধীর ন্যায় তাকায়। সে বুঝল আকাশ তার অবস্থা জেনেই পুরো 15 লক্ষ টাকা দিতে নিষেধ করলো। তাদের পুরো ভার্সিটি এমন আকাশকেই চেনে, কিন্তু তখন হঠাৎই ওপর থেকে একটু শুনে রেগে গিয়ে রুড বিহেভ করে ফেলেছে। এমনি মেরেছে ও। আর তার বোনের ব্যাপারে ছাড় দিতে পারে না সে। সৌম্য মাথা নিচু করে মৃদু স্বরে বলে, ঋণী থাকতে চাই না, আমি আপনাদের টাকা পরিশোধ করে দেব, আমাকে একদিন সময় দিন। সৌম্য কথাটা বলে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, আমি কালকে এসে তোকে নিয়ে যাব বনু, কেমন? এইটুকু সময় অপেক্ষা করতে পারবি না বনু? সন্ধ্যা ছলছল চোখে তাকায় তার ভাইয়ের দিকে, মাথা নেড়ে বোঝায় সে পারবে। এরপর আবারও হাত নেড়ে বোঝায়, তুমি এত টাকা কোথায় পাবে ভাইয়া? সৌম্য মৃদু হেসে বলে, আমার কি মা আছে? তুই তো আমার মা, ছোট মা তুই আমার। সব পারি আমি আমার বোনের জন্য। তুই সাবধানে থাকবি, আমি কালকে এসে তোকে নিয়ে যাব কিন্তু। সন্ধ্যা তার ভাইয়ের বুকে মাথা রাখলো। তার ভাই কোথায় পাবে টাকা, এটা ভেবেই মাথা ঘুরছে।
দুফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যাকে বিদায় জানিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। যাওয়ার আগে শিমুর মাকে বলেছে সে আর শিমুকে পড়াতে পারবে না, আর আকাশকে ছোট করে সরিও বলেছে। আসমানি নওয়ান কিছুই বললেন না। যেখানে সন্ধ্যা যেতে চায় সে কিভাবে বারণ করবে? আকাশ যেহেতু মানবে না সন্ধ্যাকে, তবে চলে যাওয়াই ভালো। আসমানি নওয়ান দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ তার ঘরে চলে গেল। তবে তার মাথায় কিছু ঘুরছে। সন্ধ্যাদের গ্রামে আরেকবার যেতে হবে তাকে। শিমুর মাও মলিন মুখে নিজের ঘরে চলে যায়। শিমু ঝাপসা চোখে চেয়ে ভাই বোনের আলাপ দেখল। সৌম্য তাকে আর পড়াবে না ভেবে ভীষণ মন খারাপ হলো। কিন্তু এর চেয়েও বেশি খারাপ লাগছে সৌম্য আর সন্ধ্যার কথা ভেবে। এই জন্যই কি সৌম্য তাকে পড়াতে এসে এত বেশি রুড আর চুপচাপ হয়ে গিয়েছিল? মায়ের পিছু সেও জায়গাটি প্রস্থান করে। সন্ধ্যা যেখানে দাঁড়িয়েছিল এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। আকাশও দাঁড়িয়ে আছে তার জায়গায়। ধীর পায়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, তোমার ভাই টাকা ম্যানেজ করতে না পারলেও তোমাকে আটকে রাখবো না আমরা, চিন্তা করো না। কথাটা বলে আকাশ আর দাঁড়ালো না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে তার ঘরের উদ্দেশ্যে। সন্ধ্যা মলিন মুখে চেয়ে রইল আকাশের দিকে। ঝাপসা চোখ জোড়া সরিয়ে নিয়ে তার ঘরে চলে যায়। সৌম্য আকাশদের বাড়ি থেকে সোজা তার ম্যাসে এসেছে। এরপর মৌলভীবাজার থাকে সৃজার বাবা, অর্থাৎ তার মামার কাছে কল করে। কল রিসিভ হলে সৌম্য তার মামাকে ছালান দেয়। এরপর টুকটাক কথা বলে সৌম্য বলে, মামা, আমার 15 লক্ষ টাকা লাগবে। সৌম্যর কথায় ভদ্রলোক থম মেরে কিছুক্ষণ বসে থাকে। এরপর বলে, এত টাকা কি করবে বাবা? সৌম্য তার বাবার কুকীর্তি বলতে চাইল, কিন্তু ফোনে বলতে ইচ্ছে হলো না। অতঃপর বলে, আমি আপনাকে সামনাসামনি সব বলবো মামা। আপনি কি আমাকে কালকের মধ্যে টাকাটা দিতে পারবেন? সৃজার বাবাকে চুপ দেখে সৌম্য মৃদু স্বরে বলে, আমি আপনাকে সব টাকা পরিশোধ করে দিব মামা, আমাকে একটু সময় দিয়েন। সৌম্যের কথায় ভদ্রলোক হেসে ফেলল। একটু পর বলে, পাগল ছেলে, তোর মায়ের ঋণ শোধ করতে পারবো না কখনো আমি। তাছাড়া তোমার সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে। তুমি এলেই সব হবে। আর আমি তোমাকে কালকে টাকাটা পাঠাবো, চিন্তা করো না। তবে একটু লেট হতে পারে। সৌম্য মৃদু স্বরে বলে, আচ্ছা মামা, সমস্যা নেই। এরপর কল কেটে দেয়। পাশে রিহান বসা। সে গালে হাত দিয়ে বলে, আমার মাঝে মাঝে মনে হয় তোর বাপ তোদের বাপই তো, নাকি ওটা মানুষ নয়। অমন অমানুষের গল্পও কখনো শুনিনি আমি। সৌম্য রিহানের দিকে তাকিয়ে রইল। মৃদু হেসে বলে, তোর বাবা তোকে প্রতি মাসে টাকা পাঠায় তাই না? রিহান মাথা নেড়ে বলে, হুম, তা তো দেয়ই। চাকরি তো করি না একখানও। মাঝে মাঝে আমি না করলেও জোর করে দেয়। ভাবে আমি মিথ্যা বলে কষ্ট করব হয়তো। সৌম্য মলিন হেসে নির্জীব গলায় বলে, তোর বাবা তোকে সুখে রাখতে টাকা দেয়, আর আমার বাবা নিজে সুখে থাকতে আমার বোনকে বেচে দেয়। কথাটা বলে সৌম্য দুই হাতের মাঝে মুখ লুকিয়ে ভাঙা গলায় বলে, মা বেঁচে থাকতে আমার বাবাও আমার সুখের কথা ভাবতো। আসলে যার মা নেই তার কেউ নেই, কথাটা আমি আমার বোনও খুব ভালো বাজে ভাবেই ফিল করেছি, এখনো করছি। রেহান মনির মুখে তাকালো। নীরব সান্ত্বনার স্বরূপ সৌম্যের কাঁধে হাত রাখলো। রাত তখন 1টার কাছাকাছি। সন্ধ্যা বিছানার এক কোণে চুপ করে বসে আছে, দু হাঁটু ভাঁজ করে, হাঁটুতে গাল ঠেকিয়ে অজানায় তাকিয়ে আছে। দৃষ্টিতে প্রাণ নেই, দু পা সামনের দিকে সামান্য মেলে রাখা। সন্ধ্যা দৃষ্টি ঘুরিয়ে তার দু পায়ে রাখে। আকাশের দেওয়া নূপুর পড়েছিল, সেদিন আর খোলেও নি। সন্ধ্যা বেশ কিছুক্ষণ দুই হাতে নূপুর দুটি নাড়ালো। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটল। সময় নষ্ট না করে নূপুর দুটি পা থেকে খুলল। এরপর বিছানা থেকে নেমে টেবিলের কাছে গিয়ে চেয়ারে বসে। একটি প্যাডে সময় নিয়ে কিছু লিখল। শেষ দুটি শব্দের ওপর ডান চোখ রেখে টুপ টুপ করে এক ফোঁটা পানিও পড়ে।
সন্ধ্যা ঢোক গিলে 2 আঙ্গুলের সাহায্যে লেখাটি ওপর থেকে পানির কণা ছিটকে ফেলে দেয়। এরপর কাগজটি 4 ভাঁজ করে ডান হাতের মুঠোয় নেয় আর নূপুর দুটি বক্সের ভেতরে ঢুকিয়ে বাঁ হাতে বক্সটি নিয়ে ঘর থেকে বের হয়। সবাই ঘুমিয়েছে হয়তো। সন্ধ্যা ধীরে ধীরে এগিয়ে যায়। পুরো বাড়ি জুড়ে মৃদু আলো ঘুরছে, যার ফলে সন্ধ্যার হাঁটতে খুব বেশি সমস্যা হলো না। একটি একটি করে সিঁড়ির ধাপ পেরিয়ে আকাশের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ভাবলো দরজা হয়তো লাগানো, তাই ছোট্ট চিরকুটটা আর নূপুরের বাক্সটা দরজার কাছেই রেখে যাবে। কিন্তু কি যেন ভেবে বাঁ হাত দরজায় রাখলে ঘরের দরজাটি কিছুটা আলগা হয়ে যায়। সন্ধ্যা ঢোক গেল। ঘরের ভেতরে জিরো লাইট জ্বলছে মনে হলো। সন্ধ্যা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। ভেতরে যাবে নাকি এখানেই রেখে চলে যাবে। অবশেষে ভাবলো ঘরে গিয়েই রেখে আসবে। এরপর দরজা ঠেলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। আকাশ বিছানার এক কোণে জড়সড় হয়ে শুয়ে আছে। মৃদু আলোয় সন্ধ্যা হালকা অস্পষ্ট আকাশকে দেখল। ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে আকাশের পাশে গিয়ে দাঁড়ায়। জিরো লাইটের মৃদু নীল আলোয় আকাশের শুভ্র মুখটা জ্বলজ্বল করে। আকাশের পরনে সেই সাদা পাঞ্জাবি। সন্ধ্যা মলিন হাসল। গত কিছুদিন যাবৎ আকাশকে বেশিরভাগ সময় সাদা পাঞ্জাবিতে দেখেছে সে। প্রথম প্রথম শার্ট প্যান্টে দেখেছিল, এরপর সাদা পাঞ্জাবি। সন্ধ্যার আকাশকে ভালো লেগেছে এই পোশাকে, সে জানে না কেন। সন্ধ্যা ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে। আকাশের মাথার কাছে বসেছে সে। আকাশের ঘুমন্ত মুখপানে চাইল সন্ধ্যা। চোখের কোণে পানি জমতে শুরু করে। এক পর্যায়ে চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আজকের রাতটাই এই বাড়িতে শেষ রাত তার। আর কখনো আকাশকে তার দেখা হবে না। কি করে দেখা হবে? এমনিতেই ও আকাশ তাকে ডিভোর্স দিয়ে দিবে। কথাটা ভাবতেই সন্ধ্যার দম বন্ধ লাগলো। সন্ধ্যার খুব বলতে ইচ্ছে করলো, আপনাকে অনেক ভীষণ ভালো লাগে আমার। জানেন, কবুল বলেছি বলেই হয়তো। আচ্ছা, আপনিও তো আমায় কবুল বলে বিয়ে করেছেন। তবে আপনার মাঝে কবুলের প্রভাব একটুখানিও কেন পড়ল না? মনে মনে কথাগুলো আওড়িয়ে সন্ধ্যা ফুঁপিয়ে ওঠে। তার হাতের নূপুরের বাক্সটির দিকে তাকালো। নূপুরটি তার খুব পছন্দের ছিল। নূপুর সুন্দর বলে পছন্দ হয়েছে এমন নয়, বরং নূপুর দেওয়ার মানুষটি কবুল বলে বিয়ে করার স্বামী বলে ভালো লেগেছিল। খুব ইচ্ছে জেগেছিল এই নূপুর দুটি তার কাছে অতি যত্নে রাখতে। কিন্তু যে মানুষটা তাকে ভুল করেও একটুখানি চায় না, তার থেকে মুক্তি পেতে কতই না চেষ্টা। সে কি করে তার দেওয়া জিনিস নিজের কাছে রাখবে? সন্ধ্যা নিজেকে সামলে নেয়। বা হাতের কাছে একটি ছোট্ট বেডসাইড টেবিলের ওপর হাতের চিরকুটটা আর তার ওপর নূপুরের বাক্সটি রাখে। এরপর আকাশের ঘুমন্ত মুখপানে তাকায় আবারও। মেঝে থেকে উঠে দাঁড়ায়। উল্টো ঘুরে যেতে নিলে বা হাতে টান পড়ায় সন্ধ্যার সাথে সাথে উল্টো ঘুরে তাকায়। আকাশ ঘুমো ঘুমো চোখে সন্ধ্যার পানে চেয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলল। চোখে মুখে ভীতি। আকাশ ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমার ভীষণ মাথা ব্যথা করছে, চুলগুলো একটু টেনে দিবে? কথাটা বলে চোখ জোড়া বুজে নেয়। সন্ধ্যার হাতটিও আলগা করে দেয়। আকাশ তার যে হাতটা ধরেছিল, সন্ধ্যা তার সেই হাতের দিকেই তাকালো। তার কাছে আকাশের হাত অনেক গরম লেগেছে। সন্ধ্যা তার ভীতি চেপে একটু এগিয়ে গিয়ে আকাশের কপালে হাত ছোঁয়ালে ভীষণ অবাক হয়। আকাশের গায়ে অনেক জ্বর। আকাশের জড়সড় হয়ে শোয়ার কারণ বুঝল সন্ধ্যা। বেডের পাশে একটি কাঁথা নিয়ে আকাশের গায়ে জড়িয়ে দিল। আকাশ বোধহয় একটু আরাম পেল। আবারও তার লালিত চোখ জোড়া টেনে খুলে বাচ্চাদের মতো করে বলে ওঠে, চুল টেনে দিবে না? আকাশের ব্যবহারে সন্ধ্যা অবাক হয়, তবে ডান দিকে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আকাশ বোধহয় খুশি হলো। একটু হেসে বলে, তুমি একদম সন্ধ্যার মতো দেখতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। লিখেছে ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগ। আসসালামু আলাইকুম।